আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সামনে যে নির্বাচন আসছে বা চলবে এবং যদি সেটা হয়, সেক্ষেত্রে জামাতের হাতে খুব শক্তিশালী দুটো ট্রাম্প কার্ড আছে। আশ্চর্য দুটি তুরুপের তাস আছে, যে তুরুপের তাস এই মুহূর্তে অন্য কোনো দলের হাতে নেই। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন তো নিজে নিজে, যারা এই রাজনীতির বিশ্লেষণ শুনেন বা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখেন, একটু চিন্তা করেন জাস্ট 1 মিনিটের মধ্যে। এর কারণ হলো, এই যে দুটো তুরুপের তাস আছে, দুটো ট্রাম্প কার্ড আছে জামাতের হাতে, যেটি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে নেই, দুটো একসঙ্গে। তো সেটা কি হতে পারে? জাস্ট 1 2 3 4 চিন্তা করেন। আমি এই ভিডিওটি যখন বানালাম, এই হেডলাইনটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার উইদিন 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই ধারণাটা চলে আসলো, চিন্তাটা চলে আসলো। যে চিন্তাটা চলে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সময়টার মধ্যে আপনারা হয়তো ইতিমধ্যে চিন্তা করে ফেলেছেন যে জামাতের হাতে কোন দুটি তুরুপের তাস আছে, ট্রাম্প কার্ড আছে, যেটি দিয়ে আগামীতে রাজনীতির ময়দানে ভেলকিবাজি তারা দেখাবে। ভেলকিবাজি তো বুঝেন, সমস্ত লোকদেরকে বোকা বানানো, বেকুব বানিয়ে ফেলা। যেভাবে আমরা জাদু দেখি, বান দেখি, টোনামারা দেখি, ম্যাজিক যেটিকে বলা হয়, ম্যাজিক্যাল পাওয়ার। তো ম্যাজিক মূলত আসলে একটা কৌশল, একটি বৈজ্ঞানিক পন্থা। কখনো দেখা যাচ্ছে যে কোথাও কোনো রসায়ন হয়, অর্থাৎ আগুন জ্বলে গেল, এটা একটি কেমিক্যালের সাথে আর একটা কেমিক্যাল সেটিকে লাগিয়ে দেওয়া। বা ধরুন, আপনি অদৃশ্য হয়ে গেলেন, আপনি আকাশে উড়ছেন, আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। এই বিষয়গুলো যে হাতের কারসাজি, চতুরতা, এবং মানুষ বুঝতে পারে না, অর্থাৎ যে কাজটি করে তার এই কাজ করার এতটা দক্ষতা যে যারা দর্শক তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারে না যে আসলে কি ঘটছে। এই জন্য একটা ম্যাজিক বলা হয় একে। তো সেই অর্থে একটা নির্বাচন যদি সামনে হয়, সেই নির্বাচনে জামাত এমন কিছু করবে যেটি আপনি আমি বুঝতে পারবো না, করে ফেলবে। এবং যেটিকে বলা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার, আর বাংলায় ম্যাজিকের অর্থ ভেলকিবাজি। তৃতীয়ত যেটি হলো, প্রথমে তুরুপের তাস, এরপরে হলো ভেলকিবাজি। আমি একটু সময় নিচ্ছি এই কারণে, সো দ্যাট কোন দুটি তুরুপের তাস তাদের হাতে আছে এটা নিয়ে আপনি একটু চিন্তা করার সময় পান। তো তুরুপের তাস নিয়ে বলবো, ভেলকিবাজি নিয়ে বলবো, আর থার্ড যেটা বলবো সেটা হলো যে জামাত যে সামনের নির্বাচন যেটি করবে সেটি একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে তারা এই কাজটি করবে, এবং দ্যাট উইল বি এ নিউ ম্যাটিকুলাস ডিজাইন। নিউ ম্যাটিকুলাস ডিজাইন বললাম এই কারণে যে আপনারা জানেন যে গত যে বিপ্লবটি বা গণ অভ্যুত্থানটি, জুলাই আগস্ট আন্দোলনটি, এটির নেতৃত্বে ছিল জামাত। ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ, অথবা ধরুন জনাব তারেক রহমান সাহেব, বিএনপি, আরও অনেক দল এটার ক্রেডিট নেওয়ার জন্য বা অনেকে তাদেরকে ক্রেডিট দেওয়ার জন্য যত কথাই বলুক না কেন, নিষ্ঠুর এবং নির্মম বাস্তবতা হলো যে এই যে আন্দোলনটি, এটিকে দানা বাঁধানো, এটিকে লালন পালন করা এবং এটাকে পূর্ণতা দেওয়ার জন্য যে একটা পরিকল্পনা, সেটি প্রায় 1.5-2 বছর আগের থেকে জামাত করছে। 2 বছর আগের থেকে, অর্থাৎ সে ধরুন 2024-এর আগস্ট মাসে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা 2022 সনের আগস্ট মাসে তারা এটা শুরু করেছে। আর এটার জন্য তারা যে পরিকল্পনা, সিদ্ধান্ত তারা নিয়েছে আরও অনেক আগের থেকে, 10 বছর আগের থেকে, মোর দ্যান 10 ইয়ার্স, যে তারা এরকম একটি কাণ্ড ঘটাবে। এজন্য তারা শিবিরকে শক্তিশালী করেছে, নিজেদেরকে শক্তিশালী করেছে, এবং এটা যদি ফেল করে তাহলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কি হবে সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা তারা অর্জন করেছে। তারপর যদি ফেল করে বিকল্প কি করা যেতে পারে, এমনকি সশস্ত্র যুদ্ধ তারা করবে, এই ধরনের কথাও মানে তাদের মধ্যে ছিল। যদি তারা ফেল করে তারা অস্ত্র হাতে যুদ্ধ করবে, গেরিলা যুদ্ধ করবে। তো এই যে জামাতের যে ম্যাটিকুলাস ডিজাইন, সেটা তো সফল হয়েছে। তো সেই সফলতার প্রেক্ষিতে যদি সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা আরেকটি ম্যাটিকুলার ডিজাইন করে থাকে,
দ্যাট উইল বি এ নিউ ম্যাটিকুলাস ডিজাইন, নয়া ম্যাটিকুলাস ডিজাইন। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো। এখন প্রথমটাতে আসি। প্রথমটা হলো তাদের হাতে দুটো ট্রাম্প কার্ড একসঙ্গে আছে এই মুহূর্তে। প্রথম ট্রাম্প কার্ডটা হলো তারা সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো যে ব্যবসা করে, নিজেদের দলে কজন মুক্তিযোদ্ধা আছে, কজন বীর প্রতীক আছে, বীর উত্তম আছে, কজন মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি পরিবার পরিজন দলের মধ্যে আছে, এটি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যে গর্ব করতেন, জাতীয় পার্টি যে গর্ব করতেন, এবং এটা নিয়ে তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করতেন, এই জায়গাটি জামাত ছিল একেবারে শূন্য, তাদের কোনো পুঁজি ছিল না। কিন্তু সাম্প্রতিক সময় তারা দলের মধ্যে হিন্দুদেরকে স্থান দিয়েছে, প্রার্থীরূপে মেয়েদেরকে তারা পছন্দ করেছে, এবং একেবারে নামকরা মুক্তিযোদ্ধা, বেশ কয়েকজন নামকরা মুক্তিযোদ্ধাদেরকে তাদের দলে তারা ভিড়িয়েছে। এটা তাদের একটা ১ নম্বর তুরুপের তাস। এবং এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আছে তারা যখন জামাতের পক্ষে কথা বলবেন, জামাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধার কথা বলবেন, এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং বিএনপিকে গালাগাল দিবেন, খিস্তি খেবল দিবেন, তখন ওটা শুনতে যে কত মজা লাগবে। মানুষ দলে দলে সেই কর্নেল অলি গিয়ে যদি এখন জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেন, তিনি যদি বলেন যে মানে যেটা কর্নেল অলি আমাকে বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্নেল অলিকে উস্তাদ ডাকতেন, শিক্ষক ডাকতেন, টিচার ডাকতেন, তাকে উস্তাদ, সারা জীবন উস্তাদ ডাকতেন। ওইরকম তাদের সম্পর্ক। বেগম জিয়ার সঙ্গে কর্নেল অলির যে ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, বেগম জিয়া তাকে অসম্ভব রকম শ্রদ্ধা করতেন জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠজন হিসাবে, তিনি পারিবারিক বন্ধু ছিলেন। কাজে জিয়া পরিবারকে ডুবানোর জন্য, বিএনপিকে ডুবানোর জন্য কর্নেল অলির একটা প্ল্যাটফর্ম দরকার, এবং সেই প্ল্যাটফর্মটা যদি জামাতের হয়। দ্বিতীয়ত, কর্নেল অলির যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় জামাতের প্রাধান্য, ওখানে বিএনপি নেই। কর্নেল অলি মানে ওখানে দুটো কনস্টিটিউয়েন্সি, দুটো নির্বাচনী এলাকা, এই দুটো নির্বাচনী এলাকাতেই যাকে বলা হয় কর্নেল অলির নির্ধারণ কর্তৃত্ব রয়েছে। এখন তার সঙ্গে যখন জামাত যুক্ত হলো, তখন পুরো চট্টগ্রামের রাজনীতি, কক্সবাজারের রাজনীতি, এর উপরে কর্নেল অলির একটা কর্তৃত্ব চলে আসবে। তার সঙ্গে সঙ্গে হিল ট্রাকসে, যেহেতু তিনি আর্মি ম্যান, আর্মির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অধিকর্তা ছিলেন এবং চট্টগ্রামের মানুষ। ফলে ওই এলাকাতে জামাতের এমনি শক্তি আছে। আপনার সাতকানিয়া, চন্দনাইশ, এই সমস্ত এলাকাতে কর্নেল অলি এবং জামাতের যে শক্তি, ওখানে বিএনপির কোনো লোক দাঁড়াতে পারবে না। এবং আপনারা যারা ওই সাতকানিয়া ওই এলাকা চিনেন, এবং ওটা দিয়ে আপনার কক্সবাজারে যেতে হয়, এবং ওখানে যদি জামাত এবং কর্নেল অলি দাঁড়ায়, তাহলে কক্সবাজারের সালাউদ্দিন সাহেব কক্সবাজারে যেতে পারবেন না। অন্যদিকে এদিকে এসে যদি আপনি নোয়াখালী, সীতাকুণ্ড, এই কিছু কিছু এলাকাতে আছে যেখানে জামাতের আধিপত্য আছে, চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রামের লোকজন মানে সেখানে একটা শহরে তাদের একটা শক্তি আছে। দ্বিতীয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তৃতীয়ত পার্বত্য অঞ্চলে তাদের সেই যে এই যে সাদিক কায়েম ঢাকা ডাকসুর ভিপি হয়ে আসছে, তো বান্দরবন, খাগড়াছড়ি, এইরকম গহীন এলাকাতে উপজাতিদের মধ্যে সেই জামাতের যে সাংগঠনিক শক্তি আছে, এটা শান্তি বাহিনীর চেয়ে কোনো অংশে কম নয়। তো সেই জায়গাতে কর্নেল অলি, মেজর আক্তারের মতো লোক এখানে যে আসছে, তারা মঞ্চে দাঁড়িয়ে যদি বিএনপিকে এবং আওয়ামী লীগকে ধুমসে গালাগালি দেয়, এগুলো শুনতে মানে মানুষ কি করবে, পালা গানের মতো সে শুনবে। বিচার গান যেভাবে শুনে, পালা গান যেভাবে শুনে, তারপরে ওই যে গাজীর গীত যেভাবে শুনে, এইভাবে কর্নেল অলি এবং মেজর আক্তার এরকম আরো 2-4 জন লোককে যদি জামাত বের করে, এবং যদি জামাত মনে করেন শাহজাহান ওমরকে বের করে নিয়ে আসে, ব্যারিস্টার শাহজাহান ওমরকে বের করে নিয়ে আসে, তো এরা যদি বলতে থাকেন জামাতের মানে বিএনপির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা তাদের একটা নাম্বার 1 তুরুপের তাস। 2 নম্বর তুরুপের তাস এই 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর যে আন্দোলন, এটা জামাত এবং এনসিপিকে বলা হতো যে জামাতের বি টিম, এনসিপি স্বীকার করেনি, কিন্তু এখন তাদের ঐক্য হয়ে গেছে, ফলে এটা প্রকাশ্য, ওপেন। তো এনসিপি, এবি পার্টি, জামাত, মূলত তারাই কিন্তু এই যে 24-এর গণ অভ্যুত্থানের আগের যে মূল যে কাজগুলো, গ্রাউন্ড ওয়ার্কগুলো, তারা কিন্তু এই কাজগুলো করেছে।
এর সঙ্গে দেশি যোগ থাকতে পারে, বিদেশি কূটনীতিকদের যোগ থাকতে পারে, আরো অনেক কিছু, বাট মূল হলো এখানে জামাত এবং এনসিপি। এবি পার্টির কথা বলছে অনেকে, কিন্তু এবি পার্টি আছে, কিন্তু আমি এনসিপির কথাই ধরি। এখন সেই এনসিপি তাদের সঙ্গে আছে। ফলে এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে, ইনক্লুডিং ইনকিলাব মঞ্চ, যখন জামাত কথা বলবে এবং তারা যখন ওইভাবে গালি দিয়ে বলবে, যে যেমন একজনের কথা বলছিল না, যে সন্তান হয়ে, নতুন পোলা হয়েছে, সন্তান হয়ে বাপের সাথে মানে করতে যেও না, গোলাম পরোয়ার সাহেবের একটা কি কথা যেন উনি বলেছিলেন, পাঙ্গা নিতে যেও না বা কি একটা কথা যেন বলেছিলেন। তো তদ্রুপ যদি বিএনপি নিয়ে, তারেক রহমান সাহেবকে নিয়ে, মির্জা ফখরুল সাহেবকে নিয়ে, অন্যান্য যে সকল মির্জা আব্বাস রয়েছেন, তাদেরকে যদি বলেন যে 24-এর এই যে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে তারেক রহমান সাহেব দেশে আসছেন, খালেদা জিয়া মুক্ত হয়েছেন, চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, বিএনপি রাজনীতি করার সুযোগ পেয়েছে, বিএনপির নেতাকর্মীরা সব জেল থেকে বের হয়েছে, সবই 24-এর গণ অভ্যুত্থানের কারণে, এবং এই কাজটা জামাত করেছে। জামাতের দয়ায় এই কাজ করে, জামাতের কর্মের কাজ করে, কাজ করেছে জামাত, আর ফল খাওয়া তোমরা, এটা হবে? আপনি বলেন তো, এই কথার উত্তর কিভাবে বিএনপি দেবে? দিতে পারবে না। এর কারণে রেকর্ড আছে তো, নির্বাচন মানে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময়টাতে জুলাই মাসে মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, জুনে কি বলেছেন, আগস্ট মাসের 1-2 তারিখে কি বলেছেন, এগুলো সব রেকর্ড। এখন সেই রেকর্ড যদি একদিকে বাজানো হয়, আর জামাতের যারা লোকজন রয়েছে, এনসিপির যারা লোকজন রয়েছে, জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই 24-এর ব্যাপারে তারা খোঁটা দেয়, যে তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য, আমাদের দয়ায়, আমাদের করুণায়, বলেন তো কি জবাব দিবে? এই গেল তুরুপের তাস। এই তুরুপের তাস সামনে নির্বাচনে ব্যবহৃত হবে, ভীষণভাবে ব্যবহৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে যেটা আছে সেটা হলো যে ম্যাটিকুলাস ডিজাইন, যেটা বললাম যে নয়া ম্যাটিকুলাস ডিজাইন। নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে যে খেলাগুলো হচ্ছে, সব কথা যেহেতু ডকুমেন্ট নাই, আমি বলতে পারবো না। এখানে দেয়ার আর ম্যানি পক্ষ, এজেন্সিস, ম্যানি এজেন্সিস, যেটিকে আমি পক্ষ বলি, তারা পর্দার আড়ালে যে সকল খেলা খেলছে। অনেকগুলো প্রার্থী স্বতন্ত্র হিসেবে, বিভিন্ন দলের প্রার্থী হিসেবে, আপনি যাদেরকে কাউন্ট করতে পারছেন না, তাদেরকে ভোট ম্যানিপুলেশন থেকে শুরু করে অন্য বিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এই এমপি হবে, অথচ আপনি তাদের নামও এখনো জানেন না, বলা হয়েছে তাদেরকে এমপি হবে। এই যে একটা ম্যাটিকুলাস ডিজাইন, নয়া ম্যাটিকুলাস ডিজাইন, এটা বিএনপির লোক কিন্তু এখন পর্যন্ত কল্পনাও করতে পারছেন না। ফলে কি হলো, এই যে নির্বাচনের যে সময় যত ঘনিয়ে আসছে বা ঘনিয়ে আসবে, কিংবা নির্বাচনের সম্ভাবনা যদি বাদ হয়, নির্বাচনের তার নতুন ডেট, মানে যেভাবেই যাক না কেন, নির্বাচন হলে জামাতের এক ধরনের প্ল্যান এ আছে, নির্বাচন যদি ডিলে হয় জামাতের প্ল্যান বি, নির্বাচন যদি একেবারে সহসা না হয়, কোনো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে প্ল্যান সি। সেই প্ল্যান সিকে মোকাবেলা করার জন্য জামাতের যে মাস্টার প্ল্যান আছে, ম্যাটিকুলাস ডিজাইন আছে, এই ডিজাইনটি মূলত বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু সেই ডিজাইনটা নেই। আরেকটি হলো যে নির্বাচন, এখন সেই নির্বাচনে যে তারা যে ম্যাটিকুলাস ডিজাইন সেটা করবে, এটা তো বললাম যে এইভাবে এইভাবে। আর একটা হলো ভেলকিবাজি, মানে আপনি দেখাবেন কলা, দিবেন মূলা, দেখাবেন আপেল, খাওয়াবেন মাকাল ফল। তো এই যে এই মুহূর্তে দেখুন যে জামাত কেন্দ্রিক যে নাটকগুলো তৈরি হচ্ছে, এই প্রতিদিনই এ আসছে, এ যাচ্ছে, এটা হবে, এটা হবে না, মানে সব মিলে ঘুরে ফিরে জামাত একবার সেই ঘুড়ি রশি ছেড়ে দিচ্ছে বিএনপির দিকে, আবার রশি টান দিচ্ছে, আবার একদিকে একটা তথ্য দিয়ে দিচ্ছে, আর একদিকে আর এক তথ্য নিয়ে টানাটানি করছে। পুরো জিনিসটাই একটা নাটকীয়তা, একটা ভেলকিবাজি রাজনীতির ময়দানে। এটাকে আপনি নির্বাচনের যুদ্ধ হিসেবে যদি বর্ণনা করেন, তাহলে অনেকটা গেরিলা কায়দায় তারা যে কাজগুলো করছে, এটি তাদের যারা প্রতিপক্ষ তারা এখন পর্যন্ত কাউন্টই করতে পারছে না। যখন জামাত বিএনপির সঙ্গে ছিল বিভিন্ন সময়টিতে, বিএনপি যারা লোকজন আছে তারা শুধু জামাতের দাড়ি দেখছে, টুপি দেখছে, কেমন দাড়ি কেমন টুপি, আতর মাখে গায়ে, এরকম দেখছে, লুঙ্গি পাজামা পাঞ্জাবি দেখছে। কিন্তু জামাত যে কাজটি করেছে, এখন যেটা বুঝি, বিএনপির লোকজন কি ধরনের আন্ডারওয়্যার পরে, কি ধরনের মোজা পরে, গেঞ্জি কি, তারা
মানে আন্ডার আর্ম বগলের নিচে কি ধরনের ডিওড্রান্ট ব্যবহার করে, কার বগলে কেমন গন্ধ, মাথায় কার কতটুকু খুশকি আছে, নাকের মধ্যে কার কতটুকু ময়লা আছে, ঘুমার ঘরে কে কতবার নাক ডাকে, কার কজন গার্লফ্রেন্ড আছে, দেশ বিদেশে কার কয়টা বাড়ি আছে, কার কতটুকু অবৈধ ইনকাম আছে, কার কি দুর্বলতা আছে, প্রত্যেকটা জিনিস অন্তত পক্ষে তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সবার আমলনামার অডিও, ভিডিও এবং ডকুমেন্টারি তারা তৈরি করে রেখেছে। আর এগুলো প্রচার করার জন্য তাদের বট বাহিনী আছে, তাদের ভাড়া করা ইউটিউবার আছে দেশে দেশের ভিতরে, এবং তারা যদি কাউকে টার্গেট করে বেইজ্জতি করতে চায় তাহলে যে কোনো সময় যে কোনো মানুষকে তারা বেইজ্জতি করে দিতে পারে। এবং এই সময়টিতে আপনি দেখেন, আমি নাম বলবো না, বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে তারা টার্গেট করেছে এবং টার্গেট করে তাদেরকে নিয়ে যে সকল কথাবার্তা ছাড়ানো হচ্ছে, বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করেও ওই মানুষগুলোর তকদির কিন্তু পুড়ে গেছে। কারো বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, কারো বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, কারো বিরুদ্ধে এস আলমের সহযোগী হওয়া, কারো বিরুদ্ধে আরো নানা রকম কল্পকাহিনী। আর ঘুরে ফিরে নানা রকম সেই 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি শাসনামলের নানা কাহিনী, এখন তো আওয়ামী লীগ নাই, এগুলো কারার সামনে নিয়ে আসছে। এরকম বহুমুখী ভেলকিবাজি, ম্যাটিকুলাস ডিজাইন এবং যে দুটো ট্রাম্প কার্ডের কথা বললাম, এগুলো নিয়ে জামাত যে কারসাজি করছে, সেই কারসাজিতে শেষ পর্যন্ত কার বিজয় হয় আর কে পরাজিত হয় সেটাই দেখার বিষয়। আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো বটেই, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে শোক বার্তা, তার মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তাদের অকৃত্রিম শ্রদ্ধা কিংবা খালেদা জিয়ার প্রতি তাদের যে শোক, তার একটি আবহাওয়া আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। যেমন তেমনি একইভাবে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যু কেন্দ্র করে ভূ রাজনীতির একটা চেষ্টাও হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আসছে সে বিষয়ে, যেমন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত, পাকিস্তান, ভুটান এবং নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী, এর পাশাপাশি হয়তো আরও অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তো যে শোক বার্তাগুলো আমাদের সামনে এসেছে সেখান থেকেও খালেদা জিয়ার প্রতি তাদের যে অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ, সেটি আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। যেমন ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, চীনের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তারা তাদের অবস্থান থেকে শোক বার্তা পাঠিয়েছেন বা কেউ কেউ তাদের এক্সে পোস্ট করেছেন। আমরা তিনজন মানুষের তিনটি পোস্ট একটু উল্লেখ করতে চাই। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি লিখছেন 2015 সালের ঢাকায় তার সাথে অর্থাৎ খালেদা জিয়ার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। তিনি বলছেন, আমি আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে, এবং তিনি তার আত্মার শান্তি কামনা করেছেন, প্রার্থনা জানিয়েছেন। বেগম জিয়া অসুস্থ থাকাকালীন এক বার্তায় তিনি তার আরোগ্য কামনা করেছিলেন এবং তার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলেও তিনি জানিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি লিখছেন, সাবেক এই প্রধানমন্ত্রী ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতি তার আজীবন সেবা এক স্থায়ী ঐতিহ্য তৈরি করে গেছে। বেগম জিয়া পাকিস্তানের একজন আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ বন্ধু ছিলেন। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা হচ্ছে এরকম যে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রীত্বের সময়ে সহযোগিতার সমন্বিত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিল চীন ও বাংলাদেশ। দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে গড়া এই অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছিল। বিষয় হচ্ছে যে বিভিন্ন দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারো মৃত্যুতে আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শোক বিবৃতি দেখি, শোক বার্তা দেখি, এমনকি বিরোধী নেতাদের মৃত্যুর পরেও বা মৃত্যুকে কেন্দ্র করেও তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকেন, তবে সবার ক্ষেত্রে নয় নিশ্চয়ই।
বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায়। কিন্তু খালেদা জিয়া তো এই মুহূর্তে সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী এর কোনোটিই নন। তারপরও আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেই বক্তব্যগুলো, সেগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, যে দেওয়ার জন্য দিলাম তা নয় আসলে। এখন প্রশ্ন হচ্ছে যে তার প্রতি সত্যিই শ্রদ্ধা জানিয়ে এই বিবৃতিগুলোকে, এই বক্তব্যগুলোকে আমরা কতখানি গ্রহণ করব, নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী, এ কারণেই তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন? সেই প্রশ্ন দুটি নিশ্চয়ই তুলনা করার দাবি রাখে। তবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের যে বিবৃতি বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশে এসে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বা করবেন, সেগুলোকে নিশ্চয়ই আমরা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না। কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও যে ধরনের রিপোর্ট খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে করেছে, তাতে আমরা নিশ্চয়ই এক অন্য ধরনের শ্রদ্ধাবোধ তার প্রতি আমরা দেখতেই পারি। বিশ্বের বিভিন্ন বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। শুধু দুটি বিষয়ের কথা উল্লেখ করি। একটা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তারা যেই শিরোনাম করেছে কাছাকাছি, মার্কিন বার্তা সংস্থা এপি বলছে শিরোনামে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। আবার সিএনএন এর শিরোনামও এরকম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটি, ভারতের বিভিন্ন গণমাধ্যম কিন্তু আজীবন ভারত তোষণ নীতির বিরোধিতাকারী যে নেত্রী খালেদা জিয়া, তার মৃত্যুর পরে যে রিপোর্টগুলো প্রকাশ করেছে, সেগুলো অবশ্যই আমাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেমন এনডিটিভি সহ কোনো গণমাধ্যম তাদের শিরোনাম করেছে এরকম, ভারত নীতি সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়া। এনডিটিভির রিপোর্টের অংশবিশেষ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, দীর্ঘ একটি প্রতিবেদন। সেখানে বলা হচ্ছে যে ভারত নীতি নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ভিন্ন। হাসিনা ভারতকে বন্ধুসুলভ হিসেবে দেখেন, খালেদা জিয়া তার প্রাথমিক বছরগুলোতে মোটামুটি সতর্ক, কখনো বিরোধী অবস্থান বজায় রাখেন, সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন। এর উদাহরণ হিসেবে ধরা যায় ভারতের সঙ্গে স্থলপথ সংযোগ ও পরিবহন ব্যবস্থার প্রতি তার বিরোধিতা। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ভারতের জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকার করেন। তিনি দাবি করেন এটি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের লক্ষণ। তিনি ভারতের ট্রাকগুলোর বাংলাদেশের সড়ক ব্যবহারকে দাসত্বের সমতুল্য বলে উল্লেখ করেন। তবে খালেদার লক্ষ্য কেবল সংযোগের অধিকার প্রত্যাখ্যান করা ছিল না, বরং তার দেশের জন্য বাস্তব লাভ নিশ্চিত করা ছিল। 2014 সালে ঢাকার একটি পত্রিকা তাকে উদ্ধৃত করে বলেছে যে সংযোগ অনুমতি অবশ্যই তিস্তার জলচুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এনডিটিভি বলছে যে তিনি 1972 সালের ভারত বাংলাদেশের বন্ধুত্ব চুক্তির নবায়নের বিরোধিতা করেন। অনেকেই এই চুক্তিকে সামরিকভাবে গুরুত্বপূর্ণ মনে করতেন, তবে খালেদা জিয়া বলেছেন তার দেশকে এই চুক্তি করতে বাধ্য করা হয়েছে। এনডিটিভি লিখছে, বিএনপিকে বাংলাদেশের স্বার্থের রক্ষক হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে খালেদা তার নীতিগুলোকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে সাজিয়েছিলেন। ভারতের প্রথম সারির কোন গণমাধ্যম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাকে যেভাবে মূল্যায়ন করছে, এর মধ্যে অনেক বিষয় ইঙ্গিত করে তার প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটি স্পষ্ট হতে পারে। আবার নরেন্দ্র মোদীর যে বক্তব্য সাম্প্রতিক সময়ে এবং তারেক রহমান দেশে ফিরে আসার পর ভারতের এই গণমাধ্যমগুলো যেভাবে রিপোর্টিংগুলো করছে, তাতে আমাদের কাছে মনে হচ্ছে খালেদা জিয়াকে কেন্দ্র করে বা পরবর্তী পর্যায়ে এসে তারেক রহমানকে কেন্দ্র করে ভূ রাজনীতির
কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ইঙ্গিত আমরা পেতে পারি। পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, শেহবাজ শরীফ যে পোস্ট করেছেন, তাতে আমরা এটুকু বলতে পারি যে এই যে চিরবৈরী সম্পন্ন রাষ্ট্রগুলোর যে প্রতিক্রিয়া, তাতে খালেদা জিয়া সম্ভবত এই 3 রাষ্ট্রকে এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছেন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের ক্ষেত্রে। খালেদা জিয়ার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি।